সকাল ৬টা বাজে। সূর্যের আলো জানালার ফাঁক গলে আরিশার মুখে এসে পড়ল। আরিশা ভ্রু কুঁচকে নিল। তার কিছুক্ষণ পরেই সে আড়মোড়া ভেঙে উঠল। তারপর বেড থেকে নেমে সোজা ওয়াশরুমে ঢুকে গেল। একেবারে ফ্রেশ হয়ে বের হলো। বেরিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখল 6:30 বাজে। 7টায় তার কোচিং। এক্ষুনি বের হতে হবে। আরিশা এবার ড্রেসিং টেবিলের কাছে গেল। গিয়ে নিজের চুল ছড়িয়ে নিয়ে উঁচু করে বাঁধল। তারপর মুখে হালকা প্রসাধন সহ লিপস্টিক আর কাজল দিল। ওড়নাটা দুপাশে গুছিয়ে নিল। সবকিছু শেষে আরিশা নিজেকে আয়নায় দেখল। আজকে সে গোলাপি গাউন পরেছে। নিজেকে ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। তারপর হঠাৎ করেই হেসে উঠল। হঠাৎ কি মনে করে আয়নার দিকে তাকিয়ে নিজেই নিজেকে বলল, এই যে মিস গোলাপি পরি, আপনার নাম কি? কথাটা সে আরিয়ানের স্টাইলেই বলল। তারপর আবারও মাথার চুলে হাত বোলাতে বোলাতে বলল, এই যে মিস গোলাপি পরি, দেখছেন তো আমাদের নামের কত মিল। আরিশা খান জেরিন, আরিয়ান চৌধুরী। হুট করে সে চুপ করে গেল। আয়নার দিকে তাকিয়ে বলে উঠল, আরিশা, কি করছিস তুই? ছি ছি, ওই ছেলের নকল করছিস কেন তুই? উফ, তোর মাথার তার কেটে গেছে, কোচিংয়ে যা। বলে সে দ্রুত ব্যাগ নিয়ে বেরিয়ে গেল। আসলেই সে ওই ছেলেটার জন্য পাগল হয়ে গেছে। খেতে বসলে, একা থাকলে, এমনকি বই পড়তে গেলেও সেই ছেলে যেন সবসময় তার মাথায় ঘোরে। তার নাম, তার মুখ, তার হাসি সব যেন মনের মধ্যে ঘুরপাক খায়। আর এইসব উদ্ভট কাজ করে তার মতো ডায়লগ দেয় তারই স্টাইলে। চৌধুরী ভিলার সকালটা যেন আজ একটু অন্যরকম লাগছে। রাতের তিমিরে ঢাকা অন্ধকার কেটে সূর্যের আগমন ঘটতেই রিয়ানা নিজের রুম থেকে বেরিয়ে এলো। তার চোখ দুটো ফুলে আলোর মতো হয়ে গেছে। মুখটা একেবারে একটুখানি হয়ে গেছে। সে সোজা ড্রয়িং রুমে চলে এলো। সেখানে আগে থেকে নাফিজা চৌধুরী আর আসিফ চৌধুরী বসেছিলেন। রিয়ানা হুট করে গিয়ে নাফিজা চৌধুরীকে কোলে মাথা রেখে শুয়ে বলল। নাফিজা চৌধুরী অবাক হলেও কিছু বললেন না, শুধু মাথায় হাত বোলাতে লাগলেন। এভাবে 2 মিনিট যাওয়ার পর হঠাৎ করে রিয়ানা ফুপিয়ে কান্না করে উঠল। আসিফ চৌধুরী আর নাফিজা চৌধুরী দুজনেই হতবাক হয়ে গেলেন। হঠাৎ করে এমন কান্না দেখে তারা বুঝে উঠতে পারলেন না আসলে কি হয়েছে। নাফিজা চৌধুরী চিন্তিত কণ্ঠে মাথায় হাত বোলাতে বোলাতে রিয়ানাকে ডেকে উঠলেন। এই রিউ আম্মু, কি হয়েছে সোনা? তুই এভাবে কান্না করছিস কেন? কেউ কিছু বলেছে? এই রিউ, বল আমায়। আসিফ চৌধুরীও উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠলেন, কি হয়েছে মামনি? কান্না করছো কেন? কিছু হয়েছে? কেউ কিছু বলেছে? আমাকে একটাবার বলো মামনি, কি হয়েছে তোমার? এইভাবে কান্না করো না মামনি। এদিকে রিয়ানা নাফিজার কোমর জড়িয়ে ধরে কান্না করছে। কিভাবে বলবে সে তার মনের সমস্ত কষ্টগুলো সহ্য করতে পারছে না। মায়ের কোল পেয়ে সব কষ্ট যেন উগড়ে উঠছে হৃদয় থেকে। এই তো এভাবে হঠাৎ কান্নায় ভেঙে পড়েছে সে। কিন্তু কিভাবে বলবে তাদের যে ছেলের নাম শুনলেই তার মুখে হাসি ফুটে উঠত, সেই তাদের ছোট্ট ছেলে আরিয়ান চৌধুরী এই অবস্থা করেছে তার। কি অভিযোগ করবে সে? আরিয়ান তো ভালোবাসে না তাকে। ভালোবেসে সে শুধু প্রতারণাই করেছে। ভালোবাসা তো ছিল একতরফা। শুধু রিয়ানার দিক থেকেই এসব ভাবনার মাঝে হারিয়ে গিয়েছিল সে। হঠাৎ নাফিজা চৌধুরী আবারও জিজ্ঞেস করলে রিয়ানা ফুপনো কণ্ঠে বলল, মামুনি, আম্মুর কথা যেন আজ খুব মনে পড়ছে তাই। নাফিজা চৌধুরী এবার রিয়ানাকে আরও জোরে জড়িয়ে ধরলেন, যেন তাকে মিশিয়ে নিচ্ছেন নিজের মধ্যে। ছেড়ে দিলে সে হারিয়ে যাবে কোথাও। তারপর বললেন, আরে দূর পাগলি, আমাকে তো তুই মামুনি বলে ডাকিস, তাহলে আমি কি তোর মা হতে পারিনি? আমাকে কি এখনো তোর মায়ের জায়গায় বসাতে পারিস না? না, বসাতে হবে না, শুধু মায়ের পাশে রাখ। যে তোর মা তোকে ছেড়ে চলে গেছে, সেই মায়ের পরে তোর আরেক মা এখনো বেঁচে আছে। আম্মু, এইভাবে কান্না করিস না, আমি আছি তো। আমাকে একবার তোর মায়ের মতো ভাব, দেখবি কষ্ট ভ্যানিশ হয়ে যাবে। আসিফ চৌধুরী খবরের কাগজটা রেখে নাফিজার পাশে এসে বসলেন। তারপর রিয়ানার মাথায় হাত বুলিয়ে বললেন, মামনি, আমরা এখনো মরে যাইনি, এখনো বেঁচে আছি। এইভাবে কান্না করিস না তুই, আমাদের খুব কষ্ট হয় খুব। রিয়ানা এবার ধীরে ধীরে চুপ করল। সে উঠে বসে পড়ল, মাথা রাখলো নাফিজা চৌধুরীর ঘাড়ে। নাফিজা চৌধুরী তার মাথায় নরম হাতে বিলি কেটে দিতে লাগলেন। রিয়ানা এবার নিচু গলায় বলল, মামুনি, ভাইয়া কোথায়? তার তো কালকে বাড়ি আসার কথা ছিল, এখনো আসেনি কেন? রেহানের মিটিং শেষ হতে অনেক দেরি হয়ে যায়, সেই সময়
এখানে পৌঁছাতে পারতো না, তাই ও ওখানে একটা হোটেলের রুম বুক করেছে। এখন সকাল হয়ে গেছে, নিশ্চয়ই চলে আসবে দ্রুত। ও, এই মুহূর্তে ড্রয়িং রুমের বাতাসটা যেন ভারী হয়ে উঠল। নাফিজা চৌধুরীর বিলি কাটা হাতটা যেন রিয়ানার সমস্ত কষ্ট সয়ে নিতে চাইছে। আর আসিফ চৌধুরী মাঝে মাঝে কিছু মজার কথা বলে রিয়ানাকে একটু হাসানোর চেষ্টা করলেন। মেয়েটার ভেতরে যে কতটা ঝড় বইছে তা কেউই পুরোপুরি বুঝতে পারছে না, কিন্তু তারা বুঝে গেছে রিয়ানাকে এখন শুধু ভালোবাসা, সাহস আর নিরাপত্তা দিয়ে আগলে রাখতে হবে। সময়ই একমাত্র উত্তর দেবে রিয়ানার কান্নার কারণটা কি, আর কে তার হৃদয়ে এই এতটা ব্যথা দিয়ে গেছে। আরশিয়া সকাল সকাল নিজের অফিসে চলে এসেছে। নতুন বিজনেস, তাই অনেক সময় দিতে হচ্ছে এই কাজে। সাথে পরপর 2-3টা কোম্পানি থেকে সে কাজ নিয়েছে। মন প্রাণ দিয়ে করতে হবে সব কিছু। আরশিয়া নিজের কেবিনে বসে ফাইল চেক করছিল। হুট করে তার মাথায় রিহানের কথা এসে পড়ল। এই ছেলে প্রতিদিন তাকে ফোন দেবে, এটা সেটা বলবে, আবার প্রতিদিন অফিসেও আসবে, কিন্তু কাল সে তাকে নামিয়ে দিয়ে যে বাড়ির সামনে, তারপর আর কোনো খোঁজ নেই। কোথায় হারিয়ে গেল? আরশিয়ার চোখের পাতা কেঁপে উঠল। এসব কাজে তো রিহানের হেল্প লাগবেই। অনেক ফাইল, অনেক ডকুমেন্ট, সব কিছু একসাথে সামলানো কঠিন। সে হালকা বিরক্তির ছাপ নিয়ে মোবাইলটা বের করলো। কন্টেস্টে গিয়ে রিহানের নাম্বারটা বের করলো, যেটার পাশে রিহান লেখা ছিল। সে কল মেলালো, কিন্তু কল দিতেই ওপাশ থেকে ভেসে এলো দুঃখিত। কাঙ্ক্ষিত নম্বরটি এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আরশিয়া ভ্রু কুঁচকে ফেলল। আবারও কল দিল, কিন্তু এবারও একই কথা। সে ফোনটা রেখে দিল। বিরক্তি ভরা নিঃশ্বাস ফেলে জানালার বাইরে তাকিয়ে রইল কিছুক্ষণ। রোদটা আজ একটু বেশি ঝাঁঝালো মনে হলো তার কাছে। হঠাৎ করে তার মনে পড়ল গত সপ্তাহেও এমন করেছিল রিহান। হুট করে একদিন নিরুদ্দেশ, পরে জানালো জরুরি একটা মিটিং ছিল অন্য শহরে। তাহলে কি এবারও তেমন কিছু? আরশিয়া আবারও মোবাইলটা হাতে তুলে নিল। এবার সে রিহানের হোয়াটসঅ্যাপ খুলে দেখল। সর্বশেষ অনলাইন 15 ঘন্টা আগে। কোনো মেসেজও দেয়নি। সে নিজেকে সামনে নিয়ে বলল, সময় হলে নিজেই আসবে। আমাকে এখন কাজে মন দিতে হবে। এইদিকে রিহান এখন হাসপাতালের বেডে পড়ে আছে। হাতে ব্যান্ডেজ করা, প্লাস্টার করে দেয়া হয়েছে, আর মুখে অক্সিজেন মাস্ক, সাথে স্লাইন চলছে নিরবধি। তার এখনও জ্ঞান ফিরেনি। নিঃশব্দে তার বুকও ওঠানামা করছে, যেন কোনো অনুচ্চ স্বরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে সে মৃত্যুর সঙ্গে। তার পাশে নোহান বসে আছে। রিহানের ফোনে চার্জ শেষ, তাই সেটা বন্ধ হয়ে পড়ে আছে অনেকক্ষণ ধরেই। কেউ যোগাযোগ করতেও পারছে না তার সাথে। নোহানি এখন সব কিছু সামলাচ্ছে। ডক্টর দেখানো থেকে শুরু করে রিপোর্ট করা, ঔষধ আনা, নার্সের সাথে কথা বলা, সব কিছু। এখন ডক্টররা বলেছে সে আউট অফ ডেঞ্জার, তবে পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে। হাতে ভালোই ক্ষত হয়েছে, অনেক রক্ত ঝরেছে। আল্লাহর রহমতে এখন সে একটু ভালো আছে, তবে এখনও নিঃশ্বাস চলছে কৃত্রিম অক্সিজেনে। নোহান একবার রিহানের দিকে তাকায়, তারপর জানালার বাইরে সকাল হয়ে এসেছে। আলো ছড়াতে শুরু করেছে, কিন্তু তার মনে এখনও এক অন্ধকার। সে মনে মনে বলতে লাগলো, আল্লাহ জানে এই দুই ভাইয়ের শেষ পরিণতি কি হয়। দুই ভাই এক মেয়ের জন্য পাগল। এক ভাই ভালো, আর একটা সাইকো। একজন চায় ভালোবাসা, আর একজন চায় অধিকার। মাঝখানে পড়ে গেছে সেই মেয়েটা। তারপর আবার নিজের মনে বিড়বিড় করে বলল, আর দুইজনই পড়েছে এক মাফিয়ার হাতে। বাহ, বিনা টাকায় সিনেমা দেখতে পারবো আর কি। শুধু পর্দা নেই, বাকি সবই আছে। একটু থেমে সে আবার রিহানের হাত ধরল। এই নীরব হাসপাতালে কেবল স্লাইনের টিপ টিপ শব্দ আর তার নিঃশব্দ দোয়া, এই দুইই যেন সাক্ষী হয়ে আছে একটা অসম প্রেমের গল্পের। কাইরানের কালো মার্সিডিস সকাল 8টা বাজতেই প্রবেশ করল চৌধুরী ভিলায়। গাড়িটা এক সাইডে পার্ক করে সে নেমে এলো। ঠোঁটে এখনও সেই কাটার দাগ স্পষ্ট। কিছু শুকনো রক্ত ঠোঁটের কোণে জমে আছে, তবুও তার মুখে এক উদাস ভাব, যেন কিছুই হয়নি। সে গাম্ভীর্য নিয়ে অ্যাটিটিউড সহ বাড়ির সদর দরজা পার হয়ে ভেতরে প্রবেশ করল। ড্রয়িং রুমের সোফায় বসেছিল আসিফ চৌধুরী, কাগজের পাতায় চোখ আটকে। কিন্তু কাইরানকে এভাবে হঠাৎ ঢুকতে দেখে তিনি চমকে উঠলেন। এই দাঁড়া। বলে উঠলেন আসিফ চৌধুরী। কাইরান থমকে দাঁড়ালো, ঘুরে তাকালো বাবার দিকে। আসিফ চৌধুরী এবার কাগজপত্র রেখে উঠে এসে তার সামনে দাঁড়িয়ে বললেন, কোথায় ছিলে তুমি সারা রাত? কাইরান ভাবলেশীন মুখে উত্তর দিল। বলতে ইচ্ছুক না। কেমন উত্তর এটা তোমার কাইরান? কাইরান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, মিস্টার আসিফ চৌধুরী, আপনি জানেন আমি কেমন কথা বলে। তাই আমার থেকে তেরা তেরা উত্তর ছাড়া সোজা উত্তর পাবেন না। তা জিজ্ঞাসা না করাই বেটার।
আসিফ চৌধুরী এবার চোখ কুঁচকে এক ধরনের দুশ্চিন্তা নিয়ে বললেন, তোমার ঠোঁটে কি হয়েছে? রক্ত কেন? আর এভাবে কেটেছে কিভাবে? কায়রান ঠোঁটে আঙুল রাখলো, তারপর বাঁকা একটা হাসি দিয়ে বলল। তোমার বৌমার রোমান্সের চিহ্ন এটা। তার কথা শুনে আসিফ চৌধুরীর চোখ বড় হয়ে গেল। তিনি বিস্ময়ে বললেন, কি বললে তুমি? বৌমা? কোথায়? কখন হলো? কায়রান এবার ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে লাগলো। পেছনে ফিরে না তাকিয়ে বলল, খুব দ্রুত বরণ করবেন আপনার বৌমাকে, মিস্টার আসিফ চৌধুরী। বলেই সে উপরে চলে গেল। আসিফ চৌধুরী দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার ছেলের দিকে তাকিয়ে রইলেন, তারপর মুখে বিরক্তি আর বিস্ময়ের মিশেল নিয়ে গর্জে উঠলেন, এই ছেলে, তোকে যখন খুশি তখন বিয়ে করতে কে মানা করেছে? তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু তুই আমার নাম ধরে ডাকিস কেন বেয়াদব ছেলে? তবে ঠোঁট দুটোকে যে উপযুক্ত জবাব দিয়েছে তাতে আমি খুশি হয়েছি। বলেই দে আমার বৌমাকে আমি স্বাগতম জানাতে প্রস্তুত। আমি তার পক্ষেই আছি। বজ্জাত ছেলে একখানা। সূর্যের তেজ গোটা শহরকে উত্তপ্ত করে রেখেছে। তবুও যেন সূর্যের এই অত্যাচার প্রেক্ষেপণ করেও সবাই যে যার মতো কাজে ব্যস্ত, কারণ দিন শেষে দুটো টাকা বাড়ি নিয়ে গিয়ে অন্ন জোগাড় করতেই হবে। বুড়ো মানুষেরও রাস্তায় নেমে পড়েছে তাদের ক্ষুধা নিবারণের জন্য। এমনকি ব্যস্ত শহর, তার উপর সূর্যের এমন অত্যাচারের মধ্যে কলেজের সামনে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আরিয়ান। টানা রোদে দাঁড়িয়ে আছে সে, চোখ দুটি কলেজ গেটের দিকে স্থির, হাত বাঁধা বুকের কাছে। একবার কপাল কুঁচকে হাতে থাকা ঘড়িটার দিকে তাকালো, দেখলো 12টা 2 বাজে এখন। আরিয়ান আবারও গেটের দিকে তাকালো, দেখলো অনেকে বেরিয়ে আসে, মানে এখন ছুটি হয়েছে। আরিয়ান চোখ মেলে খুঁজে ফিরছে সেই অচেনা ভিড়ের মধ্যে তার চেনা মুখটিকে। কিন্তু কিছুক্ষণ এভাবে থাকার পর কাঙ্ক্ষিত মানুষটিকে সে পেয়ে গেল। আরিয়ান হাসি মুখে সেই দিকে তাকালো। আরিশা মিষ্টি আর বৃষ্টির সাথে গল্প করতে করতে কলেজ গেট দিয়ে বেরিয়ে এলো। হুট করে মিষ্টি আরিশাকে বলল, আরিশা, ওই দেখ, তোর প্রেমিক পুরুষ তোকে দেখতেই দাঁড়িয়ে আছে। আরিশা চোখ তুলে এদিক ওদিক তাকাতেই চোখে পড়ল গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা আরিয়ান। সে এখন ঠিক তার দিকেই তাকিয়ে আছে। আরিশার সঙ্গে সঙ্গে চোখে নামিয়ে নিল, মুচকি হাসলো। বৃষ্টি ভ্রু কুঁচকে আরিশাকে বলল, বলতে বারণ করেছি কি বলো? বৃষ্টি আরিয়ানের দিকে তাকালো, যে এখনও আরিশার দিকেই তাকিয়ে আছে। বৃষ্টি এবার বলল, আচ্ছা, ওই যে ভাইয়াটা না তোকে প্রতিদিন কলেজে দেখতে আসে, কি যেন নাম? মিষ্টি বলে উঠল। আরিয়ান। বৃষ্টি আবার বলা শুরু করলো, ওই আরিয়ান ভাইয়া। কেন আসে তোকে দেখতে? আর তুইও নির্লজ্জের মতো কেন দেখা করিস? আবার হাসিসও? সারাদিন তার চিন্তায় বিভোর থাকিস কেন? সে তোকে এখনো পর্যন্ত বলেছে আরিশা আমি তোমাকে ভালোবাসি? না, বলেনি তো, কিন্তু তুই একটু বেশি বেশি করছিস না? এখন হয়তো তোকে ভালো লাগে, তাই দেখে যখন এই ভালো লাগাটা কেটে যাবে তখন কি সে তোর দিকে ফিরে তাকাবে আরিশা? এই যে তোর মনের অবস্থা, এটা দেখে আমি বুঝতে পারছি তোর মনের কোণে এই ছেলেটার জন্য ভালোবাসা উকি দিচ্ছে, যেটা হয়তো আর কয়েকদিন গেলে গভীরে ঢুকে পড়বে। কিন্তু আরিশা, একবার ভেবে দেখিস, তুই যদি এই ভালো লাগার মধ্যেই হারিয়ে যাস আর এই ছেলেটা সরে যায়, তখন তোর কি হবে? পারবি এই ছেলেটার মায়া কাটিয়ে উঠতে? বৃষ্টির প্রতিটি কথা যেন আরিশার মন ছুঁয়ে গেল। গভীর দাগ কাটল মনে। সত্যিই তো, এই ভালো লাগা যদি কেটে যায় তখন সে কিভাবে বাঁচবে, কিভাবে হেঁটে আসবে পেছনে ফেলে এই পুরুষের মায়া? মিষ্টি আরিশার বাহুতে হাত রেখে বলল, দেখ, তোর খারাপ আমরা চাই না, তাই তো তোকে বলে দিলাম, এখন ডিসিশন তোর। আর ওই ছেলে যদি কখনো তোকে কষ্ট দেয়, তাহলে সত্যি বলছি ওই ছেলেকে দিনে দুপুরে খুন করব, আমি আর বৃষ্টি। আরিশা মাথা নাড়ালো। তাদের কথা শুনে সে কিছু বলবে এমন সময় পুরুষ নালীর কণ্ঠে ভেসে এলো, গোলাপি পরি। আরিশা যা বলতে গেল গিলে ফেলল। মিষ্টি আর বৃষ্টি আরিশাকে চোখের ইশারায় কিছু একটা বলল, যেটা দেখে আরিশা মাথা নাড়ালো। তারপর তারা সেখান থেকে একটু দূরে সরে দাঁড়ালো। আরিয়ান আরিশাকে দেখে বলল, কেমন আছো গোলাপি পরি? আরিশা যেন মুখে একটু কঠিন ভাব আনলো, তারপর বলল, এই তো ভালোই আছি। ভালো না থাকলে কি আর কলেজে আসতে পারতাম? আরিয়ান মাথা নাড়ল, তারপর বলল, সকালে নাস্তা করেছিলে? আরিশা এবার আরিয়ানের চোখের দিকে তাকিয়ে বলল, করি কি না করি না সেটা আপনাকে বলতে যাব কোন দুঃখে? আপনি কে আর কেনই বা আসেন আমার সাথে দেখা করতে?
এমনকি আমাদের বাড়িতেও চলেও আসেন। সমস্যা কি আপনার? সেই গাড়িতে যে বিষয়টা হয়ে গেছে সরি বলেছি, তাও কি হয়নি আপনার? কি জন্য আসেন আমার কাছে? কে আপনি? আরিশার এমন কঠোর কথা শুনে আরিয়ান বিমর্ষ চোখে তাকালো, কিন্তু কিছু বলল না। আরিশা আবারও একই সুরে বলল, দেখেন, আজকে বারণ করে দিলাম, আর কোনোদিন যেন এইভাবে আমার কলেজের সামনে আসবেন না, আর না আমাদের বাসার সামনে। বুঝতে পারছেন আমার কথা? বলেই চলে যেতে নিলেই আবারও কি মনে করে আরিয়ানের সামনে এসে বলল, ভালো, যদি সত্যি আপনি আমাকে বাসেন তাহলে এইভাবে রাস্তায় রাস্তায় না ঘুরে পরিবার নিয়ে আমার বাড়ির প্রস্তাব নিয়ে আসেন। নয়তো এইভাবে 2 দিনের মোহ করে চলে যাবেন না, সইতে কষ্ট লাগে। বলেই আরিশা আরিয়ানের কোনো উত্তর না শুনেই সেই জায়গা থেকে প্রস্থান করল। মিষ্টি আর বৃষ্টির কাছে গেল, তারপর তারা তিনজন একটা রিক্সা নিয়ে চলে গেল। এদিকে আরিয়ান আরিশার বলে যাওয়া শেষ কথাটা ভাবতে লাগলো। তার মুখে হালকা হাসির রেখা, তারপর বিড়বিড় করে বলল, গোলাপি পরি কি আমাকে বিয়ের অফার দিয়ে গেল? মানে আমাকে বলল পরিবার নিয়ে গিয়ে বিয়ের প্রস্তাব দিতে। তারপর উৎসাহিত কণ্ঠে নিজের ঠোঁট স্লাইড করতে করতে বলল, গোলাপি পরি, তুমি দেখছি আমার থেকেও এক কাঠি এগিয়ে আসো। অরেঞ্জ, তৈরি হও আমার ঘরের ঘরোয়ানি হতে। বলেই সেও চলে গেল তার গাড়ির কাছে। তারপর এই ব্যস্ত শহরের মাঝে নিজেকেও ব্যস্ত করে দিল। তার মনে তখনও বাজছিল সেই একটাই কথা, তুমি যদি ভালোবাসো তাহলে প্রস্তাব নিয়ে এসো। ফারহানা খান নিজের ডেস্কে দুহাত রেখে ফাইল চেক করতে করতে কথাগুলো জাফরকে বলল। সে তার ম্যামের পাশেই দাঁড়িয়েছিল। ফারহানা খানের কথা শেষ হতেই জাফর বলল, কেসি দিয়ে কি বোঝাতে চেয়েছে ম্যাম? বুঝতে পারছি না আমরাও। এর মধ্যেই দরজায় নক করল আলতাফ খান। বলল, মে আই কামিং? ফারহানা খান ছোট্ট করে বলল। আলতাফ খান ভেতরে ঢুকলো। জাফর তাকে চায় টেনে দিল। আলতাফ বলল, ফারহানা, একটা খবর আমি পেয়েছি। ফারহানা খান আলতাফ খানের দিকে তাকিয়ে বলল, অনেক ইনভেস্টিগেশন করে শুধু এতটুকু জানতে পেরেছি, গুদাম ঘরের আগুন লাগিয়েছিল একটা মেয়ে, আর রেস্টুরেন্টে একজন ছেলে। ফারহানা খান তার বাম হাতে গালে রেখে আলতাফ খানের দিকে তাকিয়ে বলল, গুদামঘর যখন আগুন লাগানো হয়েছিল তখন আশেপাশে কোনো মানুষ ছিল না ঠিকই, তবে একটা বয়স্ক মহিলা ছিল ওই জায়গায়। আলতাফ খান উঠে গেল। কিছুক্ষণ পরেই সে ফিরে এলো একজন বুড়ি মহিলাকে নিয়ে। তার পরনে সাদা শাড়ি, হাতে লাঠি, চোখের চশমা, মাথায় সুন্দর করে কাপড় টানা, তবুও তার পাকা চুল দেখা যাচ্ছিল। ফারহানা খান বলল। বুড়ি মহিলা বসলো। ফারহানা খান প্রথমে জিজ্ঞাসা করল। বুড়ি মহিলা বলল, মোর নাম সকিনা বিবি ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম, আমি জানি তো, আমি নিজে চোখেই দেখছিলাম ম্যাডাম। ম্যাডাম, আমি গরিব মানুষ, আমাগো কামাই কইরা খাইতে হয়। আমি যে বুড়ি হইয়া গেছি, তাও আমার কাজ কইরা খাইতে হয়। আমি সবজির আড়তে থাকি, সেখান থেকে আমি 3 বেলা খাইতে দেয়। আমি রাত 3টা বাজলে বাড়ি আসি। সেই দিন যখন বাড়ি আইলাম তখন আমার গুদাম ঘর পার করে বাড়ি যাইতে হইতো। প্রতিদিনের মতো টুকটাক কইরা হাইটা হাইটা বাড়ির দিকে যাইছিলাম। গুদাম ঘরের কাছে যখন আইলাম, অমনি একটা মানুষের চিৎকার শুনলাম। আমি অত ডর পাই না, তাই ভাবলাম দেখি কি হইতাছে। পরে ভাবলাম ওইখানে না গিয়ে ঝোপের আড়ালে লুইকা থাকি। বলেই থামলো। পানি চাইলো। ফারহানা খান পানি দিল। সে ঢক ঢক করে খেয়ে নিল। ফারহানা খান, জাফর ও আলতাফ খান উৎসুক দৃষ্টিতে তাকিয়েছিল সকিনা বিবির দিকে। সকিনা বিবি আবারও বলা ধরল, আমি আড়ালে লুকাইলাম। গুদাম ঘরের ভিতর থেকে আওয়াজ আইতেছিল, মনে হইতেছিল কেউ মারতাছে। ওইভাবেও চিৎকার হইল। তারপর দেখি থামা গেল। আমি এখনো তাকাইছিলাম। তারপর হুট করে দেখি গুদাম ঘরে আগুনে জ্বলতেছে। আমার চোখ দুটো বড় বড় হইয়া গেল। এর মধ্যে দেখি একটা সেমরি বাহির হইয়া আইলো। কিরম কালো পোশাক পইড়াছিল, মুখে কিসব কালো কাপড় দিয়ে ঢাইকে রাখছিল। দেখি সে ওই আগুনের দিকে তাকাইয়া কত কি কইল। সে বলল, কেডা তোরা? কখনো আমারে চিনতে পারবি না, তোদের শেষ করতে আমি আইছি। একদিন পৃথিবী যাইব, একজন আইছিল নারী জাতি রক্ষা করতে। এসব কইয়া দেখি সেমরিটা চইলা গেল গাড়িতে উইঠা। আমি বাহির হইয়া আসলাম। গুদাম ঘরে তখন ভালোই আগুন লাগছে। আমি যেন এইবার ডর পাইছিলাম। সেখান থেকে বাড়ি না গিয়া সোজা মেয়ের বাড়ি গিয়ে উঠলাম। ভয়তে এইদিকেও আর আইসা বলা হয় নাই। কালকে বাড়ি আইসা শুনলাম এইসব।
তাই যা দেখছি কইয়া দিলাম ম্যাডাম। সকিনা বিবি থামলো, আবারও এক গ্লাস পানি চেয়ে খেলো। ফারহানা খান জাফরকে বলল। জাফর সকিনা বিবির কাছে আসলো, তারপর তাকে নিয়ে বেরিয়ে গেল। ফারহানা খান আলতাফ খানের দিকে তাকিয়ে বলল। আলতাফ ভাবুক হলেন, হুট করে কিছু মনে পড়তেই বলল। ফারহানা, আমাদের এই শহরে একটা মেয়ে ডেঞ্জারাস, যার ভয়ে সন্ত্রাসী কাঁপে। নাম শুনলে জায়গা অজ্ঞান হয়ে যায়। আরে আমি অগ্নিয়ার্স এক কথা বলেছি, মানুষের মুখে মুখে শুনেছি সেই রাতের আধারে এসে ধ্বংস করে, আগুন লাগিয়ে দিয়ে চলে যায়। তাকে আজ পর্যন্ত কেউই দেখেনি। এই মেয়েটা আর্স হতে পারে, হতে হবে। আমাদের দেখা করতে হবে তার সাথে। এভাবে কেস আগামাথা বোঝা যাচ্ছে না যতক্ষণ না তাকে সামনে পাওয়া যায়। ফারহানা খান ঠোঁট কামড়ে বলল। আমরা রাতে যাব, দেখা করব। তার আগেই লোকজন দিয়ে খোঁজ খবর নেওয়া দরকার, সে কোথায় থাকতে পারে। যেই সিগারেটটা আমরা নিয়েছিলাম না, ওইটাই পরীক্ষা করলাম। সেই সব লাশ আমরা পেয়েছি, তাদের মধ্যে একটারও নাই এই সিগারেট। ভালোভাবে পর্যবেক্ষণ করে জানা গেল এটাই একটা ছেলের সিগারেট। সে তাকে খোঁজার জন্য ওইটুকু নিশানা দিয়ে গেছে। ফারহানা আর আলতাফ ভাবতে লাগলো। মুহূর্তে নীরবতা কাটিয়ে ফারহানা খানের মাথায় একজনের কথা আসলো। সে আলতাফ খানকে বলল। হ্যাঁ, কেন? কি হয়েছে আবার? তার মানে আজকে দুজনের সাথে দেখা করবে? বিকেল 4টা বাজে এখন। এমন সময় চৌধুরী ভিলাতে প্রবেশ করল রিহান। তার ডান হাতে ব্যান্ডেজ করা, শরীর ক্লান্ত। নোহান তাকে ধরে ভেতরে নিয়ে আসলো। ড্রয়িং রুমে বসেছিল জামিলা চৌধুরী, আসিফ চৌধুরী আর রিয়ানা। নাফিজা চৌধুরী ছিল রান্নাঘরে, হালকা নাস্তা বানাচ্ছিল। এমন সময় নোহান যখন রিহানকে ধরে ড্রয়িং রুমে নিয়ে গেল, রিহানকে দেখে তারা তিনজনেই হতবাক। রিয়ানা দৌড়ে আসলো তার ভাইয়ের কাছে। এসে তার ভাইয়ের মুখে হাতে হাত বুলিয়ে কান্না ভেজা কণ্ঠে বলল। কি হয়েছে ভাইয়া? ব্যান্ডেজ কেন তোমার হাতে? ভাইয়া বলো না কি হয়েছে? কি হয়েছে আমার? রিয়ান ভাই, এর হাতে ব্যান্ডেজ কেন? সোনা আমার, কি হয়েছে? নানিকে বলো কি হয়েছে। এদিকে জামিলা আর আসিফ চৌধুরীও উঠে আসলেন। জামিলা চৌধুরী নাতির বুকে পড়ে বললেন। আসিফ চৌধুরী প্রথমে রিহানকে সোফায় বসালো। রিহান এখনও চুপ। এরই মধ্যে নাফিজা চৌধুরীও নাস্তা নিয়ে আসতেই রিহানের হাতে ব্যান্ডেজ দেখে তার হাত থেকে নাস্তার ট্রে পড়ে গেল। দৌড়ে রিহানের কাছে গেল, মুখে হাত রেখে বলল। কি হয়েছে আব্বু? তোর হাতে ব্যান্ডেজ কেন? বল আব্বু, আমাকে বল কি হয়েছে? রিয়ানা আর নাফিজা দুজনেই কান্না করে দিয়েছে। রিহান এবার মুখ খুলল। মামুনি, কান্না করো না প্লিজ। এটা সামান্য অ্যাক্সিডেন্ট হয়েছে। রাস্তায় পুলিশের গুলি ছুটছিল আসামিদের পাকড়াও করতে, বেকায়দা হয়ে আমার হাতে লেগেছে। তবে কোনো সমস্যা হয়নি, আমি ঠিক আছি মামুনি। নাফিজা চৌধুরী কান্না ভেজা কণ্ঠে বলল। হ্যাঁ, কেমন ঠিক আছিস? দেখতেই পারছি, মুখটাও শুকিয়ে গেছে। দেখতে থাকতে পারিসনি? হ্যাঁ, কত রক্ত পড়লো। হ্যাঁ, শরীরে কিছু নেই। আমি খাবার আনছি, তাই তুই খাবি এখন। চুপ করে এখানে বস। বলে শাড়ির আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে চলে গেল রান্নাঘরে। রিয়ানা তার ভাইয়ের পাশে বসলো। রিহান রিয়ানার মাথায় হাত বুলিয়ে বলল। রিউ পাখি, কান্না করিস কেন? এই দেখ, তোর ভাই তো একদম ঠিকই আছে, কিচ্ছু হয়নি। সোনা বোন আমার, কান্না করিস না। তোর কান্না আমার সহ্য হয় না তো। রিয়ানা চুপ করল, তাও ফোপাচ্ছে। এইদিকে জামিলা চৌধুরী এর চোখে পানি। রিহান তার নানিকেও জড়িয়ে ধরল। আসিফ চৌধুরী বলল। ওষুধ নিয়ে এসেছিস? না। আচ্ছা, আমি আনার ব্যবস্থা করছি। আসিফ চৌধুরী এবার নোহানের দিকে তাকালো, যে এখানে চুপ করে দাঁড়িয়েছিল। তারপর বলল। নোহান, রিহানের রিপোর্ট কোথায়? স্যার গাড়িতে আছে, আমি এনে দিচ্ছি। কাইরান কোথায়? স্যার এখন নিজের গেস্ট হাউসে আছে। ও আচ্ছা, তুমি আমাকে রিপোর্ট এনে দাও। নোহান চলে গেল বাহিরে রিপোর্ট আনতে। আর নাফিজা স্যুপ বানিয়ে নিয়ে আসলো, সেটা চামচে কেটে কেটে খাওয়াতে লাগলো। রিহান চুপচাপ খাচ্ছে, কিছু বলছে না। একটু খেয়ে সে বলল। আর খাবো না মামুনি, আমি একটু রেস্ট নেব। আচ্ছা আব্বু, এই যে শোনো, রিহানকে রুমে দিয়ে আসো। কথাটা আসিফ চৌধুরীকে বলল, কিন্তু রিহান বলল।
না মামুনি, আমি যেতে পারবো। রিহান তারপর উঠে দাঁড়ালো, আস্তে আস্তে পা টিপে যেতে লাগলো। সে নিজের রুমে ঢুকে ওয়াশরুমে গেল। এখনো বাম হাত ভালো আছে। ট্যাপ চালু করে মুখে পানি দিল, তারপর বেরিয়ে আসলো। তোয়ালে দিয়ে মুখ মুছলো, আয়নার সামনে দাঁড়ালো, তারপর বিড়বিড় করে বলল, কাইরান, তুই যারা পাখিকে আমার সাথে কেড়ে নিতে পারবি না। সে আমারই থাকবে। তুই চেষ্টা করতে থাক। ভালোবাসা যেতে নাকি আসক্তি, আমি দেখতে চাই। তারপর সে নিজের পকেটে থাকা ফোন বাহির করলো, দেখলো চার্জ নেই। সে চার্জে বসালো, তারপর বেডে গিয়ে আস্তে আস্তে বসলো, তারপর হেলান দিল, চোখ বন্ধ করলো। চোখে ভেসে উঠলো তার জারা পাখির নিষ্পাপ মুখটা। আরও কিছু সময় কেটে যায়। রিহান শুয়ে শুয়ে ভাবতে থাকে সেই সময়কার কথা, যখন সে প্রথম যারাকে দেখেছিল। তখনও সে জানতো না এই মেয়েটা তার জীবনের সবচেয়ে গভীর অনুভব হয়ে উঠবে। তার হৃদয়ের প্রতিটি স্পন্দনে এখন শুধু যারা। কায়রানকে সে ছোটবেলা জানে। কায়রান কেমন এটা হয়তো তার থেকে ভালো কেউই জানে না। তবুও যারার জন্য সে কায়রানকে ছাড় দেবে না। রিহান চোখ বন্ধ করেই বলল, যারা শুধু আমার। এদিকে কায়রান তার গেস্ট হাউসে থাকা একটা ছোট্ট রুমের ভিতরে ঢুকে আছে। যেই রুমে আছে শহরের অলিগলির ফটো, একটা বোর্ডে লাগানো, সাথে কিছু কিছু জায়গায় লাল কালি দিয়ে কেটে রাখা। টেবিল জুড়ে ছড়ানো ম্যাপ, যার উপরে লাল নীল মার্কারে বিভিন্ন দাগ দেয়া। কায়রান ভ্রুকুসকে বোর্ডের দিকে তাকিয়ে আছে, চোখে তীক্ষ্ণ এক দৃষ্টিভঙ্গি। হুট করে একটা ছবি লাল কালি দিয়ে কেটে দিল, তারপর বাঁকা হেসে বলল, ভয়াল দানব কায়রান চৌধুরীর আগমন ঘটবে, রেডি থাকিস পাপের দলাটা। তার ঠোঁটে তখন এক অদ্ভুত তৃপ্তির হাসি। সে যেন মনে মনে প্রতিশোধের নীল নকশা এঁকে নিচ্ছে। তারপর সে রুম থেকে বেরিয়ে গেল, উপরে নিজের বেডরুমে গেল। দরজা বন্ধ করেই সে জানালার পর্দা সরিয়ে বাইরে তাকালো। পুরো শহর যেন নীরব হয়ে আছে। বাতাসে অদ্ভুত এক উত্তেজনার গন্ধ। তার এখন ক্লান্ত লাগছে, একটু ঘুমোবে, তবে তার আগে শাওয়ার নিতে হবে। সে ওয়াশরুমে ঢুকে পড়ল। ওয়াশরুমে ঢুকে শাওয়ার অন করতেই ফোঁটা ফোঁটা পানি তার ঠোঁটে লাগতেই জ্বলে উঠল। কায়রান ভ্রুকুসকে নিজের ঠোঁটে হাত রাখলো। মনে পড়ে গেল কাল রাতের কথা, স্লিম হার্টের সেই উত্তাপ যেটা তার হাড়ে গেঁথে গেছে। সে হাসলো, বিড়বিড় করে বলল, ইস, এই রোমান্স নেওয়ার জন্য দেখছে তোমাকে আবার আমার গেস্ট হাউসে থাকতে হবে। ফ্লেম হার্ট, যতবার চাইবো ততবারই তুমি আসবে, আর আমি তোমাকে আমার মতো করে ছুঁয়ে নেব। এবারে শুধু রোমান্স না, ভয় আর ভালোবাসা দুটোই মিশে যাবে আমাদের খেলায়। দেখতে দেখতে ধরণীতে সূর্য ডুবে গিয়ে তিমির ঢাকা অন্ধকারে ছেয়ে গেল গোটা শহর। কায়রান এখনও তার গেস্ট হাউসে আছে। সে ড্রয়িং রুমের সোফায় বসে চোখ দুটো বন্ধ করে গভীর চিন্তায় মগ্ন। হঠাৎ করে সে চোখ খুলল। তার চোখ রক্ত লাল হয়ে গেছে। ধীরে ধীরে দেয়ালে টাঙানো ঘড়িটির দিকে তাকিয়ে সময় দেখল এখন বাজে 9:38। কায়রান আবার চোখ বন্ধ করে নিল, হাত মুষ্টি বন্ধ করে চোয়াল শক্ত করল, তারপর হেলান দিল সোফায়। তার এত রাগ হওয়ার কারণ, শিকার পালিয়েছে, তাও আবার তারই দুজন বডিগার্ড সাহায্য করেছে পালাতে। যে তিমির সোজায় কেউ একবার ঢুকেছে, তার লাশই বের হয়েছে কেবল। আর কেউ যদি বেঁচে থাকে সেটাও কায়রানের দয়ার ফল। তবে আজ পর্যন্ত কেউ সে দয়া পায়নি। কায়রানের রাগ এমন এক পর্যায়ে পৌঁছায় যেখানে তার হিতাহিত জ্ঞান লোপ পায়। সে নোহানের প্যান্টে গুজে রাখা পিস্তলটা বের করে দুই বডিগার্ডের এক হাতে ও এক পায়ে গুলি চালালো। রক্তে ভেসে যাচ্ছে ফ্লোর। তারপর গম্ভীর গলায় নোহানকে বলল, এই শোরের বাচ্চাগুলোর যেন কোনো চিকিৎসা না হয়, ওইভাবে ফেলে রাখ আমার তিমির সাথে। আমি আসবো ওদের ধ্বংসস্তূপ করতে। বলে সে গেস্ট হাউসে ফিরে আসে। আর এখানে সেইভাবে বসে আছে। নোহান ভয়ে কিছু বোঝে না, শুধু চুপচাপ দাঁড়িয়ে আছে। হঠাৎ কায়রান গম্ভীর কণ্ঠে নোহানকে বলল, নোহান, আমার ফ্লেম হার্টকে কল দে, বল আমার রোমান্স লাগবে। এই পরিস্থিতিতে কায়রানের এমন কথা শুনে নোহান থমকে যায়। চোখ বিস্ময়ে বড় হয়ে যায় তার। তবুও কিছু না বলে সে ফোন করে আর্শকে। একবার রিং হতেই কেটে গেল, আবার ফোন দিল। 2-3বার রিং হতেই কল রিসিভ হলো। নোহান বলার চেষ্টা করল, আসসালামু আলাইকুম। বাক্যটা শেষ করার আগেই কায়রানের চোখের দিকে তাকিয়ে হঠাৎ বলে উঠল, ভাবি। আর্শ ভ্রুকুসকে বলল, হু আর ইউ? নোহান জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, মানে ভাবি, আমি নোহান। ভাই আপনাকে এক্ষুনি আসতে বলেছেন। কে নোহান? আর কোন ভাই? নোহান কিছু বলবে ঠিক তখনই কায়রান হুট করে ফোন কেড়ে নিয়ে বলল, ফ্লেম হার্ট, তুমি যে ছোঁয়া দিয়ে গেছো, তোমার রোমান্স, আমি আর ঘুমাতে পারছি না। আবারও মন চাচ্ছে তোমার রোমান্স নিতে। চলে এসো ফ্লেম হার্ট। বা মিস্টার কায়রান চৌধুরী, এতই পছন্দ হয়েছে আমার রোম্যান্স? ফ্লেম হার্ট, তবে তুমি একাই আসবে, ওই কুত্তাকে নিয়ে যেন আসো না। আর্শ এবার রেগে গজগজ করতে লাগলো,
শালা আজ তোকে একটা ঠিকঠাক শিক্ষা দিব। বারবার আমার নোভাকে কুত্তা বলছিস তুই? আমি আসছি তোরে শিক্ষা দিতে, থাক তুই শালা। বলেই আরশ কল কেটে দিল। কায়রান ফোনটা কান থেকে নামিয়ে বাঁকা হাসি দিল। ম্যাম, তাদের খবর আমি অল্প অর্ধেক পেয়েছি। কথাটা জাফর চেয়ারে বসে থাকা ফারহানা খানকে বলল। ফারহানা খান চিন্তায় মগ্ন হয়ে বসেছিলেন সেই দুই জায়গায় আগুন লাগার ঘটনাটি নিয়ে। হঠাৎ করে জাফরের মুখে এমন কথা শুনে তিনি তার দিকে তাকিয়ে বললেন, কোথায় পাবো তাদের? ম্যাডাম, অনেক খোঁজ লাগিয়ে জানতে পেরেছি তাদের নিজস্ব এলাকা আছে। অগ্নিকন্যা অর্শ এর নিজস্ব এলাকা অন্ধকার প্রসাদ। রাত হলেই সেখানে মেতে ওঠে রক্ত পিপাসার খেলা। আর ভয়াল দানবের নিজস্ব জায়গা তিমির শয্যা। সেখানে যে শিকার ধরে রাখে যতক্ষণ না পর্যন্ত নিজে হাতে তার অবসান ঘটায়। আর কিছু জানলে? আমাদের সবচেয়ে কাছের লোকেশন হচ্ছে তিমির শয্যা। আগে আমাদের ওখানেই যাওয়া উচিত ম্যাম। ফারহানা খান সম্পূর্ণ কথা শুনে বললেন। ফারহানা খান উঠে দাঁড়ালেন, ডেস্কের ওপর রাখা ফোনটা হাতে নিলেন, গায়ে জড়িয়ে নিলেন কালো হুডি। তার চুলগুলো পরিপাটি করে বাঁধা, একদম প্রস্তুত হয়ে দরজার দিকে যেতে যেতে বললেন, তোমার স্যারকে নিয়ে গাড়িতে এসো, আমি বাইরে অপেক্ষা করছি। আচ্ছা ম্যাম। ফারহানা খান বাইরে চলে গেলেন। এদিকে জাফর গিয়ে সবকিছু আলতাফ খানকে জানালো। তারপর দুজনেই বাইরে গেল। ড্রাইভার গাড়ি চালাবে, পাশে জাফর বসলো। পেছনের সিটে বসলেন ফারহানা খান এবং আলতাফ খান। ফারহানা খান একবার নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন সময় 9:40 বাজে। গাড়ি রওনা হলো তিমির শয্যার উদ্দেশ্যে। পথিমধ্যে ফারহানা খান ফোন করলেন আরিশাকে। কল রিসিভ হতেই বলেন, তোমার আপু কোথায়? আপু প্রজেক্টের কাজ করছে। শোনো, আমি আর তোমার বাবা আজ রাতে দেরি করে ফিরবো। খেয়ে নিও, ঘুমিয়ে যেও। আরিশার উত্তর শোনা ছাড়াই তিনি কল কেটে দিলেন। প্রায় 40 মিনিট গাড়ি চালানোর পর তারা পৌঁছে গেল তিমির শয্যায়। চারিদিকে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। ফারহানা খান এবং আলতাফ খান নেমে পড়লেন। জাফরও ড্রাইভারকে গাড়িতে থাকতে বললেন। আলতাফ খান টর্চ জ্বালালেন। অন্ধকার জঙ্গলের মধ্যে দিয়ে তারা হাঁটতে শুরু করলেন। আশেপাশে শিয়াল, বনবিড়াল আর পোকামাকড়ের শব্দ শুনে পরিবেশটা আরও ভয়ানক লাগছিল। শুকনো পাতায় পা রাখার শব্দে যেন অন্ধকারকে ভেদ করে তাদের উপস্থিতি জানিয়ে দিচ্ছিল। কিছু দূর যেতেই তারা দেখতে পেলেন একটা গুহার মতো কিছু। আলো কম, তাই পরিষ্কার কিছু বোঝা যাচ্ছিল না। আরও একটু এগোতেই দুজন দেহরক্ষী সামনে এসে দাঁড়ালো। কি চাই এখানে? ফারহানা খান দৃঢ় কণ্ঠে বললেন, এই তিমির শয্যার মালিক ভয়াল দানবের সাথে দেখা করতে এসেছি। স্যার এখন এখানে নেই। তাহলে কোথায় আছেন? সম্ভবত গেস্ট হাউস অথবা নিজ বাড়িতে। ঠিকানা দিতে পারবেন? আপনারা কারা? কেন দেব আপনাদের পরিচয়? ফারহানা খান বুঝলেন সরাসরি কিছু পাওয়া যাবে না, তাই কৌশলে বললেন, আমার নাম লিসা খান, আর উনি আমার স্বামী ফুয়াদ খান। আমরা লন্ডনের মাফিয়া গ্রুপের সাথে যুক্ত। ভয়াল দানবের সঙ্গে কাজ করার উদ্দেশ্যে আমরা এসেছি। বহু কষ্টেই ঠিকানা জোগাড় করেছি। এখন দেখা করতে না পারলে আমাদের ক্ষতি, কিন্তু আপনার স্যারেরও একটা সুযোগ হারিয়ে যাবে। কালকে আবার আসবেন, আমি স্যারকে জানিয়ে দেব। তা সম্ভব নয়, রাত 2টোয় আমাদের ফ্লাইট। আমরা এখনই দেখা করব, কথা বলে যাব, তারপর দেশে ফিরে অস্ত্র পাঠাবো। সময় কিন্তু কম, লাভ কিন্তু একান্তই আপনার স্যারের। দেহরক্ষী কিছুক্ষণ ভেবে পাশের দিকে তাকিয়ে ফোন করলো নোহানকে। সব কথা শুনে নোহান বলল, গেস্ট হাউসে পাঠিয়ে দাও। তাদের ঠিকানা দিয়ে দেহরক্ষী বলল, এই ঠিকানায় যান, ওখানে স্যার আছেন। ফারহানা খান ও আলতাফ খান বেরিয়ে পড়লেন। বাহ ফারহানা, তোমার মাথায় এত বুদ্ধি! চুপ করো, গাড়িতে ওঠো। তারপর তারা গাড়িতে উঠলেন। গন্তব্য কায়রানের গেস্ট হাউস। এইদিকে আরশ তার গাড়ি নিয়ে কায়রানের গেস্ট হাউসে ঢুকলো। আরশের গাড়ি দেখে সঙ্গে সঙ্গে গেট খুলে দেওয়া হলো। আরশ নামলো, সাথে নোভাও নামলো। নোভা নেমেই ঘেউ ঘেউ করে উঠল। আরশ এবার সদর দরজার দিকে এগিয়ে যেতে লাগলো। নোভাও তার সাথে সাথে চলল। দরজাটা খোলা ছিল। ড্রয়িং রুমের সোফায় কায়রান একা বসে আছে, নোহান তার পাশে নেই। আরশ সোজা বাড়ির ভেতরে ঢুকে কায়রানের কাছে গিয়ে তার কলার চেপে ধরল। হাতে থাকা ছুরিটা কায়রানের গলায় বসিয়ে বলল, সমস্যা কি তোর? একবার বলেছি আমার ছেলেকে কুত্তা বলবি না। কায়রান আরশের রাগ মাখা চোখের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, তোমাকে আমি একদিনই বলে দিয়েছি, ফ্লেম হার্ট এই কুত্তার বাপ আমি জীবনও হব না। আর ছুরিটা আরো জোরে কায়রানের গলায় চেপে ধরল। হালকা রক্ত বের হয়ে এলো। দাঁতের দাঁত চেপে আরশ বলল, বারবার ফ্লেম হার্ট বলবি না একদম। আমি মৃত্যু নিয়ে খেলা করি, আর তুই যদি
নাম ধরে ডাকতে না জানিস, তাহলে আমি নিশ্চিত করবো এই নামটাই হবে তোর শেষ শব্দ। আরশের কথা শুনে কায়রান হেসে উঠল। হঠাৎ করে সে আরশকে সর্বশক্তি দিয়ে ঘুরিয়ে দিল। আরশ সোফায় পড়ে গেল। কায়রান আরশের দু হাত চেপে ধরল, তার দিকে ঝুঁকে এলো। আরশ ঘৃণা ভরা চোখ বন্ধ করে মুখ ঘুরিয়ে নিল। কায়রান আরশের কানের কাছে এসে গানের 2 লাইন গেয়ে উঠল। লিখব তোমার হাতে আমি আমার মরণ। আরশ হালকা হেসে কায়রানের চোখের দিকে তাকিয়ে বলল, ভুলে যাস না মিস্টার কায়রান চৌধুরী, তুই যদি সাইকো উন্মাদ মাফিয়া হোস, আমি নিজেও কম কিছু না। ভয় দেখানোর খেলা জীবন মরণ বাঁচা মরার সার্টিফিকেট আমিও দিতে পারি। আর যদি সেটা নিজ ইচ্ছাতেই তুই চাস আমার হাতে তোর মরণ, তাহলে তৈরি হ যুদ্ধের জন্য। কারণ তোর চোখে ভালোবাসার দাবানল জ্বলছে আর আমার রক্তে আগুন। দেখি কে আগে আগুনে পুড়ে ছারখার হয়। তোমার নিঃশ্বাসের আওয়াজ শুনলে আমার রক্ত গরম হয়ে ওঠে। ফ্লেমহার্ট, ভালোবাসা এই শব্দটা আমার অভিধানে নেই। যেটা আছে সেটা হলো দখল, নিয়ন্ত্রণ আর একচেটিয়া অধিকার। তুমি শুধু আমার ফ্লেমহার্ট। একটা কথা কান খোলা রেখে শুনে নে, আমি কোনো খেলনা না যে যেভাবে চাইবে সেভাবে আমায় নিয়ন্ত্রণ করতে পারবে। এদিকে ফারহানা খান আর আলতাফ খান কায়রানের গেস্ট হাউসে এলেন। তারা সোজা গাড়ি ভেতরে ঢুকিয়ে পার্ক করলেন। আশেপাশে কেউ নেই। ওরা দেখলো সদর দরজা খোলা। ফারহানা খান আর আলতাফ খান নেমে গেলেন। বাইরে আরশের গাড়ির দিকে ফারহানা খান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। তারপর আলতাফ খানকে বললেন, এখানে গাড়ি মানেই কেউ আছে ভেতরে, ভয়াল দানবের সাথে। আলতাফ খান মাথা নাড়ালেন। তারপর তারা সদর দরজার দিকে গেলেন। ভেতরে ঢুকে ড্রয়িং রুমের দিকে চোখ যেতেই হতবাক হয়ে গেলেন, কারণ কায়রানের গলায় একটা মেয়ে ছুরি ধরে আছে। ফারহানা খান সেই মুহূর্তে চিৎকার দিয়ে বলে উঠলেন, এই এই কি করছো? আইন নিজের হাতে নিও না মেয়ে। ফারহানা খানের চিৎকার আরশের কানে যেতেই সে তাড়াতাড়ি কায়রানকে ছেড়ে দিল। মুখে কালো মাস্ক পরে নিল। কায়রান ভ্রুকুসকে হুঙ্কার দিয়ে বলে উঠল, এই কোন ছাড়ারে আমার রোমান্টিক মুহূর্তে এসে বাধা দিল? তোর আজকে। বলতে বলতে দরজার দিকে তাকিয়ে দেখে ফারহানা খান আর আলতাফ খান তাদের দিকে তাকিয়ে আছেন। কায়রান এবার বলল, এই তো দেখি মেঘনা চাইতে শাশুড়ি আম্মা হাজির। কায়রানের এমন কথা শুনে পাশে থাকা আর্শ কায়রানের পায়ে জোরে লাথি মারল। কায়রান কিছু বলল না, বরং উঠে তাদের কাছে গেল। কায়রানকে দেখে ফারহানা খান অবাক হয়ে বললেন, এই তুমি না রাষ্ট্রমন্ত্রী আসিফ চৌধুরীর বড় ছেলে? তার ছেলে বটে, কিন্তু আমার আসল পরিচয় আমি ভয়াল দানব কায়রান চৌধুরী। সেটা তো বুঝতেই পারছি। তো মিস ফারহানা খান সেড অফিসার, তার স্বামী আলতাফ খান পুলিশ অফিসারকে নিয়ে আমার গেস্ট হাউসে আসার কারণ? ফারহানা খান ভেতরে ঢুকতে ঢুকতে বললেন, এই মেয়েটা কে? আর্শ ফারহানা খান আর আলতাফ খানের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়েছিল। এমন প্রশ্ন করায় সে কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। কায়রান তাদের কাছে আসতে আসতে বলল, অগ্নিকন্যা আর্টস। তাহলে দুজনেই প্ল্যান করেই 2 জায়গায় আগুন একইভাবে লাগিয়েছো, যাতে কোনো প্রমাণ না পাই, রাইট? কোথায় আগুন? ফারহানা খান আরশের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলেন, একজন গুদাম ঘরে আর একজন রেস্টুরেন্টে আগুন লাগিয়েছে। ভুলে গেলে নাকি এত তাড়াতাড়ি? আগুন লাগিয়েছি, শাস্তি দিয়েছি, এত কথার উত্তর দিতে তো প্রস্তুত নই মিসেস ফারহানা খান। ফারহানা খান আরশের কাছে এসে বললেন, তুমি একটা মেয়ে, এত সাহস তোমার! বাহ, আমি খুবই অবাক মেয়ে। অবাক হওয়া ভালো, কিন্তু বেশি অবাক হলে হার্ট অ্যাটাক হয়ে যাবে, সাবধান। তোমার কণ্ঠটা যেন আমার খুব পরিচিত মনে হচ্ছে। আমরা কি এর আগে দেখা করেছি? এদিকে আলতাফ খান আর কায়রান চুপ করে দাঁড়িয়ে আছেন। ফারহানা খান আবারও বলেন, ওহো, সবাইকে নিয়ে এত চিন্তা করলেও আমার এমন মনে হয় না। আর্শ কিছু বলবে এমন সময় নোভা ঘেউ ঘেউ করতে করতে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। নোভা আসলে উপরে গিয়েছিল, এখন দৌড়াতে দৌড়াতে নিচে নামছে। এদিকে ফারহানা খান সহ সবাই সিঁড়ির দিকে তাকালেন। ফারহানা খান নোভাকে এখানে দেখে অবাক হয়ে গেলেন, সঙ্গে আলতাফ খানও। নোভা সোজা আর্শের কাছে এসে দাঁড়ালো। ফারহানা খানের অবাক দৃষ্টির সঙ্গে যেন হাত পা কাঁপছে। এটা কি সত্যি নাকি চোখের ভুল? তিনি এবার আর্শের দিকে তাকালেন, যে তাকিয়েই আছে তার দিকে। ফারহানা খান কাঁপা কাঁপা হাতে আরশের মুখের মাস্ক ছিঁড়ে ফেললেন। সাথে সাথে ফারহানা খান দুপা পিছিয়ে গেলেন। মাথা ঘুরে পড়ে যেতে নিলে আলতাফ খান ধরে ফেললেন। আরশ এইসব দেখে বাঁকা হাসলো, বলল, বেশি ভাবছেন আমায় নিয়ে, তাই এমনটা হচ্ছে। আরে বলেছি তো, বেশি অবাক হলে হার্ট অ্যাটাক হয়ে যাবে, সাবধান থাকতে বলেছিলাম।
ফারহানা খান কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, আর সিয়া, আর সিয়া তুমি? রাত 12:04 বাজে এখন। এমন সময় আরিশার ফোনে একটি মেসেজ এলো। আরিশা বই পড়ছিল। সে ফোনের মেসেজ অপশনে ঢুকে দেখে আরিয়ার নামটির পাশে লেখা একটি মেসেজ। আরিশা নিজেকে বোঝাতে চেষ্টা করলো ঢুকবো না। তবুও শেষমেশ সেটাই চেপে ধরলো। স্ক্রিনে ভেসে উঠল আরিয়ানের মেসেজ। গোলাপি পরি, একবার বেলকনিতে আসবে? তোমাকে দেখতে খুব ইচ্ছা করছে, প্লিজ আসো না। তোমাকে দেখার জন্য আমার চোখ দুটো চাতক পাখির মতো ছটফট করছে, একবার আসবে? আরিয়ানের এমন মেসেজ দেখে আরিশার বুক ধক করে উঠল। মনে হলো এখনই ছুটে গিয়ে আরিয়ানের বুকে ঝাঁপিয়ে পড়ে। সে যে কখন কিভাবে তাকে দেখে ভালোবেসে ফেলেছে নিজেই জানে না। সে উঠে গেল, গায়ে ওনাটা জড়িয়ে নিল, ফোন হাতে নিয়ে ব্যালকনিতে গেল। নিচে তাকাতেই দেখল আরিয়ান তাকিয়ে আছে খুবই অগোছালো চেহারায়। এমন সময় আরিশার ফোনে কল এলো। ফোনটা সামনে এনে দেখলো কলটা আরিয়ানের। আরিশা একটা শ্বাস নিয়ে কল রিসিভ করলো। ওপাশ থেকে আরিয়ান ফিজিয়াল কণ্ঠে বলল, আমার রাজ্যের রানী, আমার মন বাগানের ফোটা এক নিষ্পাপ গোলাপ ফুল তুমি। তৈরি হও আমার গোলাপি পরি, আমার মনের রাজ্যের মহারানী। তোমার স্বপ্নের রাজকুমার খুব শিগগিরই আসবে তোমাকে তার কাছে নিতে। আরিয়ানের এমন কথা যেন আরিশার মন ছুঁয়ে গেল। সে চোখ বন্ধ করে ফেলল। আরিয়ান আবার বলল, হাজারো তারা আছে আকাশে গোলাপি পরি, কিন্তু আমার হৃদয়ে অসংখ্য ছিদ্রে একমাত্র তুমি। আরিশা খান জেরিনি আসো, এই আরিয়ান চৌধুরী জীবন মরণ তুমি। তুমি না থাকলে আরিয়ান চৌধুরীর অস্তিত্ব মুছে যাবে, ডুব দিবে এই অস্তিত্বের চোরাবালিতে। এই কি অবস্থা করে রেখেছেন আপনি? তোমাকে দেখার তৃষ্ণা মেটাতে কাজ শেষ করে চলে এসেছি গোলাপি পরি। বাসায় যান। তাড়িয়ে দিচ্ছ? তাড়িয়ে দিচ্ছি না তো, চলে যেতে বলেছি। এইভাবে চোরের মতো না এসে সম্মানে আমাদের বাড়িতে আসুন। এই কথা বলেই যেন আরিশার লজ্জা পেয়ে গেল। সে কল কেটে সোজা নিজের রুমে দৌড়ে চলে গেল। আরিশার এমন কাণ্ড দেখে আরিয়ান হেসে ফেলল। সে বিড়বিড় করে বলল, মঞ্জুর হোক তোমার কথা গোলাপি পরি, অপেক্ষা করো, খুব শিগগিরই তোমাকে আমার মহারানী বানিয়ে ফেলবো। বলে সেও ফিরে গেল নিজের বাড়ির উদ্দেশ্যে। আরিয়ান গাড়ি নিয়ে ঢুকলো চৌধুরী ভিলায়। এত সময় ধরে রিয়ানা জেগেছিল আরিয়ানের জন্য কখন বাড়ি আসবে, তখন একটু শান্তিতে ঘুমোবে। রিয়ানার সঙ্গে নাফিজা চৌধুরীও জেগেছিল। গাড়ির আওয়াজ পেয়ে সে এবার ঘুমোতে গেল। রিয়ানা রুম থেকে বেরিয়ে এলো, ড্রয়িং রুমের পিলারের পেছনে লুকালো। আরিয়ান ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকলো। সে আবার দরজা লক করলো। কোনো দিকে না তাকিয়ে সে সোজা উপরে চলে গেল। আর রিয়ানা পিলারের পেছনে লুকিয়ে থেকে সারাদিনের চোখে তৃষ্ণা যেন মেটালো। আরিয়ান উপরের রুমে চলে যেতেই রিয়ানাও নিজের রুমে ফিরে গেল। বিছানায় শুয়ে আরিয়ানের একটা ছবি ফোনের গ্যালারি থেকে বের করলো। কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর বলল, তুমি যদি আমাকে ভালো না বেশে অন্য কাউকে ভালোবেসে খুশি থাকো, আমি না হয় তোমার খুশিতে খুশি হব। ফারহানা খান কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, আর সিয়া, আর সিয়া তুমি? আর্শ বলল, আরশিয়ানা, আমি ফারহানা খান অগ্নিকন্যা যেন আরশ। ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে আলতাফকে ছেড়ে আরশের দিকে এগিয়ে এসে যেই আরশকে থাপ্পড় মারতে যাবে অমনি কায়রান এসে ফারহানা খানের হাত ধরে ফেলল। ফারহানা খান অবাক, কিছু বলার আগেই কায়রান বলল, আমার সামনে আমার রাজ্যে আমার রানীকে এভাবে মারলে আমি আপনার হাত আস্ত রাখবো না, ভেঙে কুড়িয়ে ফেলবো। সে আপনি আরসির মা হন কি না হন। ফারহানা খান অবাক হয়ে বললেন, বাহ বাহ, খুব উন্নতি হয়েছে। আমিও একটু উন্নতি করি তোদের। তারপর আরশের দিকে তাকিয়ে বলেন, তোকে আমার মেয়ে ভাবতেও ঘৃণা লাগছে। কি পাপ যে করেছিলাম, তাই আল্লাহ আমাকে এই রকম সন্তান দিয়েছেন। ছি। বলে তিনি উচ্চস্বরে আলতাফ খানকে বললেন, আলতাফ, গ্রেপ্তার করো ওদের দুজনকে। ওরা নিজের মুখেই স্বীকার করেছে যে ওরা আগুন লাগিয়েছে। এই কথা শুনে আর্শ বাঁকা হাসলো। কায়রান গম্ভীর মুখে দাঁড়িয়ে রইল, কিছু বলল না। আলতাফ তার স্ত্রীর কথা মতো ওদের দুজনকে গ্রেফতার করল। আর্শ আর কায়রান কেউ কিছুই বলল না। এরপর তাদের গাড়ির দিকে নিয়ে যাওয়া হলো। বাইরে বডিগার্ডরা কায়রানের হাতে হ্যান্ডকাফ দেখে ছুটে আসতেই কায়রান চোখের ইশারায় সবাইকে থেমে যেতে বলল। গার্ডরা আর এগোলো না। কায়রান ও আর্শকে পেছনের দরজা খুলে বসতে দেয়া হলো। আরডিতে জাফর হা হয়ে গেল আরশিয়াকে দেখে। তারপর ফারহানা খান ও আলতাফ খানও গাড়িতে উঠে বসলেন। ফারহানা খান তাড়া দিয়ে বললেন, দ্রুত গাড়ি চালাও।
ড্রাইভার তাড়াতাড়ি গাড়ি চালু করলো। এদিকে কায়রান আরশের দিকে ঝুঁকিয়ে ফিস ফিস করে বলল, আমার বউটা যেমন তেমন, কিন্তু আমার শাশুড়িটা সেই সুন্দর। কি আত্মীয়তা রে ফ্লেম হার্ট। আরশ রাগে গজগজ করতে করতে বলল, ওই আর একবার তুই ফালতু কথা সহ ফ্লেম হার্ট বললে তোকে একদম সোজা গুলি করে উড়িয়ে দেব। পারবে না ফ্লেম হার্ট, কারণ তোমার হাত বন্দি আর তোমার কাছে পিস্তলও নেই। আরেকবার বল ফ্লেম হার্ট, তোর টিকিট এই দুনিয়াতে আমি নিজ হাতে কেটে দেব। এত কাছে এসো না ফ্লেম হার্ট, নিজের অস্তিত্ব ভুলে যায়। আরশ এবার মাথায় হাত তোলে, তারপর চুলের ক্লিপ খুলে সেটাকে এক হাতে তালার মধ্যে ঘুরিয়ে খুব সহজেই হাত খুলে ফেলে। কায়রান ওর কাজটা লক্ষ্য করছিল আর হাত খুলেই প্যান্টের পেছনে গুজে রাখা পিস্তল বের করে কায়রানের বুকের কাছে নিয়ে গিয়ে ফিস ফিস কণ্ঠে বলল। আরশের রাগের ধৈর্য হারিয়ে গেল। সে গুলি চালালো কায়রানের হাতে। কায়রান তাড়াতাড়ি হাত সরিয়ে নিল। গুলির শব্দ শুনে ফারহানা সহ সবাই তাকালো। সবাই অবাক। ফারহানা খান আরশের হাত থেকে পিস্তল কেড়ে নিয়ে বললেন, এই মেয়ে, সমস্যা কি তোমার? এভাবে ওকে গুলি করছো কেন? আরশ কিছু বলল না, চুপ করে মাথার চুল খামচে ধরল। কায়রান আরশের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিল। প্রায় 40 মিনিট গাড়ি চালিয়ে ওরা থানায় পৌঁছালো। তখন রাতের শেষ প্রহর, সময় 3:52। আরশ আর কায়রানকে নামিয়ে থানার ভেতরে নিয়ে যাওয়া হলো। ফারহানা খান নিজেই তাদের জেলের ভিতরে ঢুকিয়ে তালা দিয়ে দিলেন। তারপর উপস্থিত পুলিশদের বললেন, আমার অনুমতি ছাড়া এদের কেউ যেন ছাড়া না পায়, মনে রাখবে সবাই। বলে হনহন করে বেরিয়ে গেলেন। সাথে আলতাফ খান ও জাফরও বেরিয়ে গেলেন। বাইরে এসে আলতাফ বললেন, ফারহানা, তুমি ঠিক আছো? ফারহানা তেড়ে মেরে বললেন, কেন? আমার খারাপ থাকার কথা ছিল? আমি তো ভালোই আছি, দেখতে পাচ্ছ না? অন্যদিকে আলতাফ খানের ভেতরটা ভেঙে পড়েছে। এত বড় সত্য জানার পর যেন সে নিজেই আর নেই। ছেলে মানুষ, তাই প্রকাশ করতে পারছে না, কিন্তু তার স্ত্রীর রাগেই সব প্রকাশ করে দিচ্ছে। এত বড় সত্য জেনে মানুষ বলবেই বা কি? বলতে গেলেই লজ্জা। জাফর চুপ করে সব দেখছে। তার ম্যামকে দেখে বুঝতে পারছে আজ ম্যাম খুব রেগে আছেন, যেন পাহাড় থেকে দাবানল গড়িয়ে পড়ছে। ঠিক তেমন রাগ ম্যামের। ফারহানা খান গাড়িতে উঠে বসলেন, সাথে আলতাফও। ফারহানা বললেন, আলতাফ, গাড়ি চালাও। আমার মাথা আগুন হয়ে আছে, আমাকে শাওয়ার নিতে হবে, দ্রুত চলো। আলতাফ দেরি করল না, বাড়ির উদ্দেশ্যে গাড়ি চালাতে লাগলেন। এইদিকে জেলের ভেতরে যেন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। আরশ কায়রানকে দেয়ালের সাথে চেপে ধরে বলল, সমস্যা কি তোর? বারবার আমার পিছু আসিস কেন? আমার সাথে লাগতে চাস কেন? কায়রান আরশের দুহাত শক্ত করে ধরে বলল, আমি নিজেও জানি না ফ্লেম হার্ট, আমি নিজেও জানি না, আমি নিজেও জানি না ফ্লেম হার্ট, কেন বারবার তোমার কাছে আসে, কেন বারবার তোমার পিছু ছুটি। তবে একটা কথা জানি, তোমাকে আমার চাই, খুব কাছ থেকে চাই, তোমাকে নিজের করে নিতে চাই। তুমি আমার আসক্তিতে পরিণত হয়েছ। জেলের পৃথিবীর সবে এসে ছাড়াতে চাইলেও আমি এই তুমি নামক ফ্লেম হার্টের আসক্তি থেকে পিছু হাঁটবো না। আরশের এইসব ভালোবাসার কথা একদম ভালো লাগলো না। কায়রানের প্রতিটা কথা যেন তার গায়ে নুন ছিটানো। আরশ নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, এসব আলগা পিরিত ভালোবাসার মিষ্টি কথা আমার একদম পছন্দ না মিস্টার কায়রান চৌধুরী। আমাকে ভালোবাসতে এলে সাবধানে থাকতে হবে, কারণ আমাকে পেতে গেলে প্রতি পদে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে গিয়েই একদিন নিজেই হারিয়ে যাবে। বলেই আরশ দেয়ালের আরেক পাশে গিয়ে দাঁড়ালো। কায়রান আবারও তার কাছে এসে বলল, হ্যাঁ, একদিন হারিয়ে যাব, কিন্তু ফ্লেম হার্ট, তোমার প্রেমের সাগরে ডুব দিতে, সাথে তোমাকে নিয়ে যাব অতল সমুদ্রের গভীরে, যেখান থেকে না তোমার মুক্তি আছে না আমার। আরশ আর কোনো কথা বলল না, চুপ করে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। কায়রানও কিছু বলল না, সে চুপচাপ আরশের পাশে দাঁড়িয়ে থাকলো। আর একটু পরেই সূর্য উদিত হবে এই ধরণীতে। ভোরের প্রথম আলো ধরণীকে ছুঁয়েছে মাত্র। পূর্ব আকাশে সূর্যের আবির্ভাব ঘটেছে ধীরে ধীরে। চারপাশে পাখিরা নানা ঝাঁপ দিয়ে কিচিরমিচির করছে। এমন নির্মল সকালের আবহে হঠাৎ করেই যেন নেমে আসে এক আলোড়ন। থানার সামনে উপচে পড়ে সংবাদ মাধ্যমের ভিড়। একের পর এক টেলিভিশন চ্যানেলের লাইভ চলছে।
প্রতিবেদনগুলো এক একটা যেন এক একটা গল্প। কেউ অবিশ্বাসে চোখ কুঁচকে বলছে এটা কিভাবে সম্ভব। সিআইডি অফিসার ফারহানা খান ও ডিএসপি আলতাফ খানের মতো সৎ ও উচ্চ পদস্থ কর্মকর্তার মেয়ে আরশিয়া সে কিভাবে মাফিয়া হলো। তার অতীতেই কি এমন কিছু ছিল যা তাকে এ পথে নিয়ে এলো। আরেকটা চ্যানেল তীব্র সমালোচনায় বলছে বাবা মা আইন রক্ষার দায়িত্বে আর মেয়ে আইন ভেঙে খুনের মতো অপরাধে যুক্ত। এ কি নাটক চলছে? সব পরিকল্পনা করে রাখা হয়েছে। মেয়ে খুন করবে আর বাবা মা তা ধামাচাপা দেবে। এরা কি আইনের ঊর্ধ্বে? কিছু সংবাদ মাধ্যম আবার আরও নিচে নেমে যাচ্ছিল। আমরা মনে করি আরশিয়া ফারহানা খান ও আলতাফ খানের মেয়ে নয়। এমন সম্ভ্রান্ত পরিবারের জন্ম নিয়ে কেউ এমন হতে পারে না, হয়তো কুড়িয়ে পাওয়া, তাই এমন রাস্তার কীট হয়ে উঠেছে। অন্যদিকে বিতর্কের কেন্দ্রে উঠে আসে আরেকটি নাম, কায়রান চৌধুরী। স্বরাষ্ট্রমন্ত্রী আসিফ চৌধুরীর বড় ছেলে কায়রান, যার নামেই কেঁপে ওঠে আন্ডারওয়ার্ল্ড। এমন ভয়ানক মাফিয়া কিভাবে একজন মন্ত্রীর সন্তান হয়? বাবা যেখানে জনগণের সেবা করেন সেখানে ছেলে তাদের রক্ত ঝরায়। এ কেমন পরিবার? ভবিষ্যৎ প্রজন্ম কি শিক্ষা পাবে? এই উত্থাল পরিস্থিতির খবর পৌঁছে যায় সংশ্লিষ্ট পরিবারগুলোর কাছেও। ফারহানা খান চুপচাপ বসে আছেন, চোখে মুখে নিস্তব্ধ এক শোক। কোনো প্রাণ আছে বলেই মনে হয় না তার। পাশে আলতাফ খান গম্ভীর চোখে তাকিয়ে আছেন টিভির পর্দার দিকে। মুখে কোনো শব্দ নেই, শুধু এক চাপা ক্রোধ। অপরদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসিফ চৌধুরী মাথায় হাত দিয়ে চুপচাপ বসে পড়েন। এই মুহূর্তে যেন তিনি একজন বাবা, একেবারেই অসহায়। তার পাশে বসে নাফিজা চৌধুরী স্বামীর এই কঠিন চেহারা দেখে কিছু বলতে সাহস পান না। অবশেষে সাহস করে মৃদু কণ্ঠে বলে ওঠেন, কায়রান বাবার কোনো দোষ নেই। এই কথা শুনে যেন আগুনে ঘি পড়ে। আসিফ চৌধুরী হঠাৎ রেগে উঠে বললেন, হ্যাঁ, তোমার ছেলে তো দুধে ধোয়া তুলসী পাতা, তার কোনো দোষ নেই। শব্দ সমাজের, ভাবতেই ঘৃণা লাগে। আমি ওকে জন্ম দিয়েছি। ওই যে দেখছো আরশিয়া নামের মেয়েটাকে, তার মা সিআইডি অফিসার, বাবা ডিএসপি, তবুও পুলিশ তাকে গ্রেফতার করেছে। আর আমি একজন মন্ত্রী হয়ে নিজের ছেলের কোনো ক্ষতি তো দূরে থাক, কিছুই করতে পারলাম না। শালার কপালে ঝাঁটা মারি। সকাল ঠিক 6:33। ঠিক তখনই কালো রঙের দুটি গাড়ি থেমে দাঁড়ায় থানার সামনে। একটিতে নামেন সিআইডি অফিসার ফারহানা খান, অন্যটিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসিফ চৌধুরী। তাদের গম্ভীর মুখ আর দৃঢ় পা দেখে বোঝা যাচ্ছিল তারা এখানে কোনো আনুষ্ঠানিকতার জন্য আসেননি। তাদের দেখা মাত্রই মিডিয়ার ভিড়ে যেন হুলস্থুল পড়ে যায়। সাংবাদিকরা দৌড়ে ছুটে আসে, ক্যামেরা তাক করে একের পর এক প্রশ্ন ছুড়ে দেয়। ম্যাডাম, আপনার মেয়ে কি সত্যি? স্যার, আপনার ছেলের নামে অভিযোগ উঠেছে, আপনি কি বলবেন? সব এই ধরনের প্রশ্ন, কিন্তু না, কোনো উত্তর নেই। ফারহানা খান শান্ত অথচ কঠোর চাহনিতে সকলকে উপেক্ষা করে এগিয়ে যান থানার ভেতরে। পেছন পেছন আসিফ চৌধুরীও একটিও না থেমে সাংবাদিকদের মুখের উপর যেন নীরব চপট আঘাত করে ঢুকে পড়েন ভবনের ভিতর। তারা দুজন যখন ধীর পায়ে জেলখানার দিকে এগিয়ে যাচ্ছিলেন তখন আশেপাশে দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্যদের চোখে মুখে চাপা উত্তেজনা। আর ঠিক তখনই জেলখানার দরজার ওপাশে যা দেখলেন ফারহানা খান ও আসিফ চৌধুরী তা দেখে মুহূর্তেই অবাক হয়ে গেলেন দুজনেই। জেলের ভিতরে দুজন মানুষ মারামারি করছে, কেউ কারো থেকে কম যাচ্ছে না। থানার সব কর্মকর্তা ওদের দিকে তাকিয়ে যেন বিনা টাকায় সিনেমা দেখছে। ফারহানা খানের রাগ যেন আকাশ ছুঁই ছুঁই। তিনি জেলের সামনে এসে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে বললেন, আরশিয়া, এটা কি করছো তুমি? সত্যি তুমি এতটা নিচে নেমে গেছো? ছি, ভাবলেই ঘৃণা লাগে। আরশিয়া কিছু বলল না, শুধু কায়রানের দিকে গরম চোখে তাকালো। কায়রান একটা বাঁকা হাসি দিল। এই সময় আসিফ চৌধুরী কায়রানকে বললেন, মানসম্মান ডুবাতে আর কি বাকি আছে তোমার? আমি মন্ত্রী, জনগণের সেবা করি, আর আমারই রক্ত আমারই ছেলে মানুষ খুন করে। ছি, এর চেয়ে ঘুমের ওষুধ খেয়ে মরে গেলেও হয়তো ভালো হতো। এই কথা শুনে কায়রান ফট করে বলে উঠল, এখন ঘুমের ওষুধ খেলেও মানুষ মরে না, তুমি বরং গ্যাস ট্যাবলেট খাও, তখন কিল্লা ফতে। কায়রানের কথা শুনে আসিফ চৌধুরী একেবারে হতবাক হয়ে গেলেন। তিনি বললেন, আমি সিরিয়াস হয়ে বলছি, আর তুমি মজা করছো? কায়রান, সত্যি কথা বলো, তুমি আসলেই কি আমার ছেলে, নাকি হাসপাতালে অদল বদল হয়ে গিয়েছিল? সন্দেহ নেই, আমি আপনার তৈরি করার প্রোডাক্ট। পার্থক্য শুধু একটাই, আপনি জনসেবা আর আমি খুন সেবা। আসিফ চৌধুরী যেন বাকরুদ্ধ হয়ে গেলেন। তিনি জামিনের কাগজ তুলে দিলেন ফারহানা খানের হাতে। ফারহানা খান কাগজ দেখলেন, তারপর দারোগাকে গিয়ে জেলের তালা খুলে কায়রানকে বেরোতে বললেন। কায়রান বেরিয়ে যাওয়ার আগে আরশের কাছে এসে ফিস ফিস করে বলল, চিন্তা করো না ফ্লেমহার্ট,
আমারও খুব দ্রুত দেখা হবে, তৈরি থেকো। বলে সে জেলের ভেতর থেকে বেরিয়ে গেল। ফারহানা খান একটা খাতায় সাইন করতে দিলেন। কায়রান সাইন করে একবার আরশের দিকে তাকালো। আরশ অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। কায়রান হঠাৎ করে এক চোখ টিপে দিল। আরশ রাগে তীর তীর করে কাঁপতে লাগলো, যেন এই থানা ভেঙে গড়িয়ে ফেলতে চায়। অপরদিকে কায়রান বেরোতেই সাংবাদিকরা তার দিকে ছুটে এলো কিছু জিজ্ঞেস করতে, কিন্তু কায়রান শুধু তীক্ষ্ণ কিলার লুক দিয়ে তাকাতেই কেউ আর সাহস পেল না সামনে এগিয়ে আসতে। সবার সামনে দাঁড়িয়ে রইল সে। আসিফ চৌধুরী সোজা নিজের গাড়িতে উঠে বসলেন, সাথে কায়রানও। তারা যেতেই আরেকটা কালো গাড়ি এসে থামলো। সেখান থেকে নামলো দুই যুবক। তারা আর কেউ নয়, রুশান আর রায়ান। তাদের প্যান্টে গোজা বন্দুক দেখে কেউ কিছু বলার সাহস করল না। রুশান ও রায়ান থানার ভেতরে ঢুকলো। আরশ ওদের দেখে একটা বাঁকা হাসি দিল। রুশান ও রায়ান ফারহানা খানকে আরশের জামিনের কাগজ দিল। ফারহানা খান অবাক চোখে তাকালেন, কিন্তু কিছু বললেন না। তিনি দারোগাকে আরশকে বাহিরে আনতে বললেন। আরশ বাহিরে এসে সাইন করল, তারপর ফারহানা খানের দিকে ঝুঁকে বলল, মিস ফারহানা খান, এতদিন লুকিয়েছিলাম, কিন্তু এখন যা হবে সব সামনাসামনি, কোনো আড়ালে নয়। আমার এই মাফিয়া জীবনই আমার আসল পরিচয়। এখানে আমার কোনো মা বাবা বোন কেউ নেই। যা আছে তা ধরেও নেই, তাই আমার পিছু এভাবে লেগে না থেকে নিজের কাজ করুন নিজে। কারণ অগ্নিকন্যা আর্শ এত কাঁচা প্লেয়ার নয় যে পুলিশ ধরবে আর আমি নিশানা দেব। আল্লাহ হাফেজ। বলেই সে রুশান ও রায়ানকে নিয়ে থানা থেকে বেরিয়ে গেল। আরশের দিকে সবাই ক্যামেরা ধরলেও কেউ কোনো কথা বলতে সাহস পেল না। আরশ এবার গাড়িতে উঠে বসলো, সঙ্গে রুশান আর রায়ানও। গাড়ি নিজ গন্তব্যে রওনা দিল। এদিকে ফারহানা খান শুধু আরশের বলা প্রতিটি কথা শোনেন, কোনো জবাব দিলেন না। তবে তার চোখে মুখে স্পষ্ট আরশের কথাগুলো যেন কাটার মতো বুকে বিঁধে রইল। আর্স, আমাদের কিছু বলার আছে। রুশানের কথা শুনে আরশ বলল, বলে ফেলো, কি বলবে? আর্স, আমরা খুনিকে খুঁজে পেয়েছি। কে তোমার দাদাকে মেরেছে তার খোঁজ পেয়ে গেছি। দাদার খুনির কথা শুনে যেন আরশের রক্ত টক বকিয়ে উঠল। সে হাতে থাকা কফির মগটা জড়িয়ে চেপে ধরলো, দাঁতের দাঁত চেপে বলল, কে সে? রায়ান বলল। রায়ানের মুখে নামটা শুনে আরশ হালকা বাঁকা হাসল। তারপর রুশান আর রায়ানকে বলল, স্যার। তারা দুজন একসাথে মাথা নাড়ালো। আরশ এবার হাতে থাকা কফির মগটা টেবিলে রাখলো, তারপর হেসে বলল, গুড জব। এবার দেখো তোমরা, ও যখন খেলা শুরু করেছে ঠিকই, কিন্তু শেষটা করব আমি। জাস্ট সি। রায়ান আর রুশান পুরোপুরি বুঝতে পারল না, তবুও আরশের ওপর ভরসা রেখে চুপ করে রইল। আরশ সোফা থেকে উঠে দাঁড়িয়ে বলল, আজ থেকে যা হবে সব সামনাসামনি হবে। অগ্নিকন্যা আর্শ আর রাতের আধারে আগুন জ্বালাবে না, বরং সবার সামনে আগুন লাগাবে। আমার দাদুর খুনিকে আগে আমার হাতে সেবা করব, তারপর তার পরিণতি কী হবে সেটা দেখা যাবে। এখন আমি বাসায় যাচ্ছি, তোমরা থাকো। আল্লাহ হাফিজ। বলেই আর্শ চলে গেল। আর্শের কথাই শুধু মাথা নাড়ালো রুশান আর রায়ান, কিছু বলল না। আর্শ বাইরে গিয়ে গাড়িতে উঠে বসলো, তারপর গাড়ি ঘুরিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। এদিকে আসিফ চৌধুরী আর কায়রান বাড়ি আসতেই নাফিজা চৌধুরী দৌড়ে গিয়ে কায়রানকে জড়িয়ে ধরে বললেন, আব্বু, তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো? হ্যাঁ, আমি কত ভয় পেয়ে গেছিলাম জানিস। ভয়ে আমার বুকের ভেতর এখনো ধকধক করছে। কায়রান তার মাকে সামনে দাঁড় করিয়ে বলল, এ দেখো, তোমার ছেলে একদম ভালো আছে মা, কিছু হয়নি। সামান্য থানার চিনিপুটি কর্মচারীরা আমার কি বাল ছেপে। আসিফ চৌধুরী বললেন, মুখটা অত্যন্ত পবিত্র করো। কি ভাষা, ছি। কি বাল? এটা তো কমন ভাষা। বাল মানে চুল, এটাও জানেন না? আবার রাষ্ট্রমন্ত্রী হয়ে গেছেন। আচ্ছা, কত টাকা ঘুষ দিয়েছিলেন? কায়রানের এমন কথার পর আসিফ চৌধুরী কি বলবে বুঝতে পারছিলেন না। তিনি হালকা হেসে বললেন, লাইক সিরিয়াসলি আমি মন্ত্রী হওয়ার জন্য ঘুষ দিয়েছি? তিনি নাফিজার দিকে তাকিয়ে বললেন, নাফিসা, আমি নিশ্চিত এটা তোমার ছেলে নয়। হাসপাতালে বদলি হয়ে গিয়েছিল বুঝি। তোমাকে কখন বললাম এটা তোমার ছেলে? যাও যাও, এটা আমার ছেলে, তোমার কিছু না। আসিফ চৌধুরী কিছু বলবেন, এরই মধ্যে সিঁড়ি বেয়ে আরিয়ান নেমে এসে বলল, আব্বু, একটা কথা বলার ছিল। বলে ফেলো। কি বলবে? বলার তো কিছু বাকি নেই, যদি থাকে বলে ফেলো। আমি বিয়ে করব। আরিয়ানের কথা শুনে আসিফ চৌধুরীর মাথায় হাত দিয়ে বসে পড়লেন, আর নাফিজা চৌধুরী খুশিতে যেন গদগদ হয়ে উঠলেন। এইদিকে কায়রান চুপচাপ দাঁড়িয়ে রইল, পরে কি হয় সেটা দেখার জন্য। আসিফ চৌধুরী মাথায় হাত রেখেই বললেন, বাবা আরিয়ান,
তুই আর তোর ভাইয়া কি ঠিক করে রেখেছিস আমি যেন এক্ষুনি হার্ট অ্যাটাক করি? কেন? বিয়ের বয়স হয়েছে বিয়ে করব না নাকি? কেন বিয়ের বয়স হয়েছে বিয়ে করব না নাকি? সঠিক সময়ে বিয়ে দিলে হয়তো 2-4টার বাচ্চাও থাকতো। আসিফ চৌধুরী যেন এবার হার্ট অ্যাটাক না করলেই হয়। কিন্তু আরিয়ান, তোর ভাইয়ার বিয়ে না হয়ে তোর আগে বিয়ে হবে? এটা কেমন যেন? আগে বড় ভাইয়ের বিয়ে হোক, তারপর না হয়। আরিয়ান এবার কায়রানের দিকে তাকিয়ে বলল, ভাইয়া ভাবি আনো, আমার রাস্তা ক্লিয়ার করো। বউকে বেশি দিন বাপের বাড়ি রাখা যাবে না, তাই তাড়াতাড়ি বিয়ে করো আর আমাকে সুযোগ দাও ভাইয়া। আমারটা আমি পরে দেখে নেব, তুই বিয়ে করবি কর, আমার কোনো সমস্যা নেই। বলেই কায়রান সিঁড়ির দিকে অগ্রসর হলো নিজের রুমে গিয়ে লম্বা একটা শাওয়ার নেবে। এদিকে নাফিসা চৌধুরী আরিয়ানকে বলেন, মেয়েটা কে? কোথায় বাড়ি? কি পরিচয়? সিআইডি অফিসার ফারহানা খান আর ডিএসপি পুলিশ অফিসার আলতাফ খানের ছোট মেয়ে আরিশা খান জেরিন। কায়রান উঠতে গিয়েও থেমে গেল আরিয়ানের মুখে মেয়ের বায়োডাটা শুনে। এরই মধ্যে আসিফ চৌধুরী চট করে উঠে বললেন,